এর মধ্যে আমরা শিফট রেজিস্টার দেখেছিলাম, রেজিস্টার কিভাবে কাজ করে, শিফট রেজিস্টার কিভাবে কাজ করে। আফটার দ্যাট শিফট রেজিস্টার যে রাইট শিফটিংটা করছে তার টাইমিং ডায়াগ্রাম, তার ব্লক ডায়াগ্রাম। নেক্সট ডে এটা হচ্ছে ফাংশন টেবিল, সিরিয়াল ট্রান্সফার রেজিস্টারের ফাংশন টেবিল। ফাংশন টেবিলের পরবর্তীতে আমরা দেখেছিলাম ইউনিভার্সাল, এটা না ইউনিভার্সাল শিফট রেজিস্টার দেখেছিলাম। ইউনিভার্সাল কেন বলছি, কারণ এটার ক্ষেত্রে আমরা হচ্ছে একই সাথে এই একটা সার্কিট দিয়ে আমরা কি কাজ করতে পারছি, আমরা নো চেঞ্জ, শিফট লেফট, শিফট রাইট অ্যান্ড প্যারালাল লোড চারটা কাজই করতে পারছি। এইটার ক্ষেত্রে আপনারা বুঝেন না বুঝেন মিনিমাম দেখে অ্যাটলিস্ট গেস করতে পারবেন এখানে চারটা ডি ফ্লিপ ফ্লপ কেন নিয়েছি আমরা। এখানে চারটা ডি ফ্লিপ ফ্লপ দেখতে পাচ্ছি না, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা ডি ফ্লিপ ফ্লপ কেন নিচ্ছি? গেস। একটা ডি ফ্লিপ ফ্লপ এক বিটের কাজ করে, এক বিট সেভ করে, তার মানে চারটা ডি ফ্লিপ ফ্লপ 4 বিট কাজ করতেছে। হ্যাঁ, তারা 4 বিটকে শিফট করবে, 4 বিটের মধ্যে নো চেঞ্জ দেখাবে, 4 বিটের মধ্যে প্যারালাল লোড দেখাবে, 4 বিটকে লেফট শিফট করবে। সো আমি যদি 6 বিট নিয়ে কাজ করতে চাই, কয়টা ডি ফ্লিপ ফ্লপ লাগবে? 6টা। এবং সে অনুযায়ী মাল্টিপ্লেক্সার কয়টা লাগবে? 6টাই। ঠিক আছে, যে কটা ডি ফ্লিপ ফ্লপ তার সাথে সেই কটা মাল্টিপ্লেক্সার লাগবে। এবং আমরা এই নিচে যেগুলা ইনপুট দিচ্ছি 3 সিলেক্ট হলে সেগুলাই আউটপুটে পাচ্ছি ডিরেক্ট, আর যদি 0 সিলেক্ট হয় যেগুলো প্রেজেন্ট স্টেটে আছে সেটাকেই সরাসরি আমি আউটপুটে পেয়ে যাচ্ছি, আর মধ্যবর্তী ভ্যালুগুলি শুধুমাত্র শিফট হচ্ছে। আচ্ছা, এই ছিল ইউনিভার্সাল শিফট রেজিস্টার। এর পরবর্তীতে আমাদের আজকের টপিক হচ্ছে কাউন্টার। একটাই টপিক, কাউন্টার, বাইনারি রিপল কাউন্টার, সে একটাই আমরা দেখব। আচ্ছা, বাইনারি রিপল কাউন্টারের ক্ষেত্রে এটাও, এই কাউন্টারটাও কিন্তু অলমোস্ট কি এটা রেজিস্টারই দেখতে পাচ্ছি আমরা। রেজিস্টারের মধ্যে যেসব গুণাবলী আছে সেসব গুণাবলী এটাতেও আছে, শুধুমাত্র একটা স্পেসিফিকেশন কি এটা কাউন্ট করতে, স্পেসিফিক্যালি কাউন্ট করতে হেল্প করে, সেজন্য এটাকে আমরা আলাদা করে কাউন্টার নামকরণ করছি। এবং এখানে দেখেন, এখানে প্রথম ডায়াগ্রামটা ডি ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি করেছে এবং সেকেন্ড ডায়াগ্রামটা ডি ফ্লিপ ফ্লপ, খালি ডি ফ্লিপ ফ্লপ এবং ফ্লিপ ফ্লপের নামটাই আলাদা, পুরো কাজটা এক্স্যাক্ট একরকম ভাবে হচ্ছে। তো আমরা যদি একটু বর্ণনাটা দেখি ওরা কি বলছে, ওরা বলতেছে যে রিসেট সিগন্যাল সেটস অল আউটপুটস টু 0। এটা পরে এখানে 4টা ফ্লিপ ফ্লপ দেখতে পাচ্ছি, তার মানে এখানেও কত দূর পর্যন্ত কাউন্ট করবে? 4 বিট পর্যন্ত। আচ্ছা, 4 বিট পর্যন্ত যেহেতু বললাম, 4 বিট বলতে এক্স ওয়াই ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা হচ্ছে সেই 4 বিট। তার মানে 4 বিট একটা কাউন্টার কত পর্যন্ত কাউন্ট করতে পারে? 0 থেকে 3, 0 থেকে 3। ঠিক মতো হিসাব করে বলেন, 4 বিট মানে কি? 4 বিট মানে কি? 0 0 0 0। হ্যাঁ, তার মানে লাস্টে আসবে 1 1 1 1। 4 বিট বাদ দিয়ে 2 বিট যদি হতো তাহলে কত দূর পর্যন্ত কাউন্ট করতো? 2 বিট হলে 2 পর্যন্ত, 2 to the 4 পর্যন্ত। 2 পর্যন্ত একদম মেরে ফেলবো। 4 তার মানে 4 পর্যন্ত না, কাউন্ট টোটাল কম্বিনেশন থাকতো 4টা, বেসিক্যালি 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতো। যদি 3 বিট হতো তাহলে টোটাল কত পর্যন্ত কাউন্ট করতো? 2 কিউব মাইনাস 1 পর্যন্ত, 2 কিউব মাইনাস 1 পর্যন্ত কাউন্ট করতো, মানে 7 পর্যন্ত। 0 থেকে 7। তার মানে 4 বিটের ক্ষেত্রে কত পর্যন্ত কাউন্ট করবে? 0 থেকে 15, মানে 0 to 15। ঠিকই বলেছে, একদম ঠিক বলেছে। একই বললো কে মাঝখানে? খালেদ না, সে বলে চলে গেছে। আচ্ছা, তো মূল যত বিট নিয়ে আমি কাজ করছি তত বিট 2 টু দি পাওয়ার তত বিট মাইনাস 1 পর্যন্ত আমি কাউন্ট করতে পারবো। তো আমি যদি বলি আমি হচ্ছে 7 পর্যন্ত কাউন্ট করব, তাহলে কিন্তু আমার 3টা ফ্লিপ ফ্লপ নিলেই এনাফ হয়ে যাচ্ছে, আমার 4টা ফ্লিপ ফ্লপ নিয়ে প্রয়োজন পড়ছে না। যদি বলি আমি 99 পর্যন্ত কাউন্ট করব, তাহলে সে পরিমাণ আমি কি অ্যাড করব? ফ্লিপ ফ্লপ অ্যাড করব।
99 এর জন্য আমার 6 মোস্ট প্রবাবলি 7টা প্রয়োজন হবে, 7টা ফ্লিপ ফ্লপ রাখতে পারে। ওকে, তো আমরা যেহেতু এখানে 4টা ফ্লিপ ফ্লপ নিয়েছি, তাহলে এটা হচ্ছে কাউন্ট সিকোয়েন্স। 4টা ফ্লিপ ফ্লপের জন্য 4টা বিট, এবং আমরা 0 থেকে এখানে 9 পর্যন্ত দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি 15 পর্যন্ত কাউন্ট করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন এখন হচ্ছে এই কাউন্টারের স্পেসিফিকেশন কি? কাউন্টারের স্পেসিফিকেশন বলতেছে, প্রথমে দেখি ডায়াগ্রামটা কি কি আছে। দেখেন ডায়াগ্রামটা ম্যাম, কি তার দেখা আগে যাচ্ছে নাকি জুম ইন করা লাগবে? হ্যাঁ বলেন। তার আগে কাউন্ট বলতে কি বোঝায় এটা যদি একটু বলতেন। মানে কাউন্ট করতে Count। পারবে বলতে কাকে সে কাউন্ট করবে, কি করবে? আচ্ছা আচ্ছা, কাউন্ট বলতে মূলত আমি গতদিন থেকে একটা এক্সাম্পল বলছি, ডিজিটাল তাসবিহ। আচ্ছা, ওটা ওই যে হচ্ছে হ্যাঁ, অ্যাকুরেট কাউন্টার, অথবা আমরা তার আগেও কিছুটা দেখতাম ট্যালি কাউন্টার। মনে আছে আমরা অ্যাকাউন্টিং এ ট্যালি কাউন্ট করছি? করছেন জি আপনার ম্যাম, অ্যাকাউন্টিং এ ট্যালি কাউন্ট? এই যে 1 2 3 4 4 দিয়ে, হ্যাঁ 5 নাম্বারকে কেটে দিছি, হ্যাঁ সেরকম ফ্রিকোয়েন্সি। কিন্তু ট্যালি কাউন্টার মেশিনও আছে। একইভাবে এই যে স্পেসিফিক্যালি শুধু কাউন্টিং করছি আমরা, যেখানে মনে করেন একটা ডিজিটাল তাসবিহ যদি 1000 পর্যন্ত কাউন্ট করে, তার যদি লিমিটেশন থাকে 1000 পর্যন্ত, তাহলে আমি প্রতিবার 2টা বাটন থাকে, একটা রিসেট একটা কাউন্ট। কাউন্ট বাটনে যতবার ক্লিক করবো 0 থেকে ততবার 1 যোগ হবে। 0 পরে আসবে 1, 1 এর সাথে 1 যোগ হয়ে পরে 2, তার সাথে 1 যোগ হয়ে পরের 3। হ্যাঁ, প্রথম কেস। সেকেন্ড কেস হচ্ছে যখনই মনে করেন 5 পর্যন্ত কাউন্ট করে রিসেট দিলাম, এই রিসেট বাটনে ক্লিক করলাম, সাথে সাথে কি হবে, টোটালটা 0, আগে সব ভ্যালু চলে যাবে। আর যদি এমন হয় আমি কাউন্টে ক্লিক করতে করতে ম্যাক্সিমাম লিমিটে চলে গেছি 1000, এটার পরবর্তীতে যখন আমি কাউন্ট ক্লিক করব, তখন সেটা অটোমেটিক্যালি আবার কোত্থেকে শুরু করবে, 1 থেকে কাউন্ট করা শুরু করবে। ঠিক আছে না? ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম লিমিটেশন যখন আছে 1000, ম্যাক্সিমাম লিমিটেশন যখন 1000, এর পরবর্তীতে যদি আমি কাউন্ট বাটনে ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি এটা আবার 0 থেকে কাউন্ট করা শুরু করবে। ঠিক আছে, ম্যাক্সিমাম লিমিটে পৌঁছে গেলে। তো কাউন্টারের কাজ মূলত সে কাউন্ট করবে। এই কাউন্টটা এই ডিজিটাল তাসবিহ এর জন্য বলি কারণ সেটা শুধুমাত্র কাউন্ট করে। এছাড়াও আমরা অনেক ধরনের ডিভাইস ইউজ করে থাকি যেটা একই সাথে কাউন্ট করবে এবং অন্যান্য ফাংশনও কি করবে, ফাংশনালিটিও দেখাবে আমাদের। তো এই বেসিক কাউন্টারটা কিভাবে ডিজাইন করতেছে ফ্লিপ ফ্লপ দ্বারা, সেটা আমরা দেখব। এখন এই ডায়াগ্রামটা যদি একটু খেয়াল করি, এই টি ফ্লিপ ফ্লপেরটা যদি খেয়াল করি, তাহলে টি ফ্লিপ ফ্লপের মধ্যে কি কি কন্ট্রোলস আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি টিতে একটা ইনপুট দেয়া হচ্ছে, সেটা হচ্ছে লজিক 1। আপাতত লজিক 1টা দিয়ে দিচ্ছি, যে লজিক 1 দেওয়া মানে কি, টিকে অ্যাভেল করা। টি এর ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা কি মনে আছে আমাদের? থাকুক না থাকুক আমি একটু দেখাই। মনে না থাকাটা স্বাভাবিক ম্যাম, মনে সেটাই, ওই থাকা জন্যই তো বললাম থাকুক অস্বাভাবিক। না থাকুক আমি একটু দেখাই। কারণ যদি সেটাই। মনে থাকে ম্যাম, সে অস্বাভাবিক মানুষ। অস্বাভাবিক হয়ে যাবো কিনা বলেন? টি মানে হচ্ছে যখন 0 দিব কিউতে যা দিব সেটাই, যখন 1 দিব কিউ প্রাইম আসবে। এখন বলবেন ম্যাডাম আপনি তো জানবেনই। না ম্যাম, না জানার অন্যতম থিওরি কি জানেন? কি ম্যাম? না জানার না, জানার বা মনে করার। আপনি আপনি জাস্ট একটা বিষয় দেখে এই করবেন, এটা আমার মনে রাখতে হবে না, দেখবেন ওটা আগে মনে আচ্ছা, থাকবে। ঠিক আছে। জি ম্যাম, একদম যেটা ভোলার চেষ্টা করে ওটা সহজে ভুলে যে যায়। কোনো জিনিসই। পরীক্ষার মধ্যে একটা অ্যান্সার এটা বলছে স্যার লাগবে না, আপনি ওটার দিকে যদি তাকানো মনে পড়ে যাবে, পুরাটা মনে থাকবে, কিন্তু যেটা আসবেই যতই তাকান একটা বিট হলেও ভুলে যাবেন। স্ট্রেস রাইট। কালকে ম্যাম ভুলি নাই। আর মানে আমরা বুঝতে পেরেছি। By the কালকে way, আমাদের আবেশ, ল্যাবে প্রশ্ন ছিল ক্রুসকাল থেকে। আমি 100% শিওর ছিলাম ম্যাডাম আমাকে প্রিন্স ল থেকে প্রশ্ন করবেই। আমি হ্যাঁ। ক্রুসকাল এক কথা না পড়ে ফুল প্রিন্স ল পড়ে গেছি, এবং ওইখান থেকে প্রশ্ন আসছে। ক্রুশকাল তো খুবই ইন্টারেস্টিং এটা অ্যালগরিদম, আমার খুবই পছন্দ ক্রুশকাল। এখন ক্রুশকাল পারছেন কিনা সেটা বলেন। জি ম্যাম বুঝি নাই। ক্রুশকাল কি পারছেন শেষ পর্যন্ত সেটা বলেন। ম্যাম ওটা তো করছিল, করতো আমার করতো আগের থেকেই পারবো, করতো সব আমার ইমপ্লিমেন্ট করাই আছে। আচ্ছা দেখ, এই কদিন একবার আমি একবারে রেকর্ড করে ম্যাডামকে দিয়ে আসবো। এ দেখেন,
এখানে হচ্ছে টিতে যখন 0 দিচ্ছি তার মানে কিউটি আগের যেটা স্টেট ছিল সেটাই থাকছে, যখন 1 দিচ্ছি তখন কিউ প্রাইম টি টগলটা পাবো আমরা। হ্যাঁ, এটাই হচ্ছে টি এর ক্যারেক্টারিস্টিক্স টেবিল। তো দেখেন প্রথমে টিতে 1 দিচ্ছে, এটা একটা বিষয়, তার মানে এই জায়গাটা কি হওয়ার কথা, প্রাইম হয়ে যাওয়ার কথা, তাই না? কিউ এবং কিউ প্রাইম এই দুইটা আমার পাওয়ার কথা আউটপুটে, প্রথম কেস। সেকেন্ড কেস, আচ্ছা আগে আমরা এটা দেখে রাখি, টিতে হচ্ছে আমরা লজিক 1 দিচ্ছি একটা ভ্যালু। সেকেন্ড এখানে আছে কি সি দ্বারা ক্লক, ক্লকে এখানে মূলত আমি কাউন্ট সিগন্যালটা কি করতেছি, পাস করতেছি। কাউন্ট এভরি টাইম একবার করে প্রেস করতেছি মানে ক্লকে 1 যাচ্ছে এবং এই পুরো ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। এখানে আছে একটা রিসেট বাটন, এই রিসেট বাটনটা আমি একেবারে নিচ থেকে রিসেটে কি করতেছি, রিসেট দ্বারা কন্ট্রোল করতেছি। এই রিসেটে যদি এটাকে আমার মনে হচ্ছে কাট করে নিতে হবে, সে খুব লাফলাফি করতেছে। এই ইমন জানতে পারছে যে অ্যাটেন্ডেন্স নিছে, তাই না? জি না ম্যাম, আমি নেট ছিল না, এখন আসলো তাই অ্যাটেন্ড করতে। ওকে, ভেরি গুড। এখানে হচ্ছে আমরা এখন একটা সিলেক্ট করে ডি ফ্লিপ ফ্লপ দিব না, আমরা আগে টি ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করি। বেশি চ্যাপ্টা হয়ে গেছে, লেখাটা পড়া যাচ্ছে না। যাই হোক, আচ্ছা এখানে এখন এই যে একটা রিসেট বাটন আছে, রিসেট বাটনটাকে যখন আমি কি করতেছি, রিসেটে যখন 0 দিব, আমরা কিন্তু এই লজিক বা ট্রুথ টেবিল গুলো প্রথম থেকে দেখে আসতেছি। রিসেট মানে কি 0, আর সেট মানে ভ্যালু কত মনে আছে? এটা সেট মানে কিন্তু 1, রিসেট মানে 0। এই যে দেখেন রিসেট মানে 0, সেট মানে, ওটা আমরা সব জায়গাতেই জানছি। তো যখন আমি রিসেটে এখানে 0 দিব, কোথায়, এখানে রিসেট এখানে 0 দিব, সাথে সাথে কিন্তু এটা আনএবল হয়ে যাবে, পুরো আউটপুটটা 0 পাবো আমি। আমি বলেছিলাম না এই কাউন্টার বা ডিজিটাল তাসবিতে হচ্ছে দুইটা বাটন থাকে, একটা হচ্ছে কাউন্ট আর একটা হচ্ছে রিসেট। তো রিসেটটা যখনই ক্লিক করব সাথে সাথে কি হয়ে যাবে, সব ভ্যালু 0 হয়ে যাবে। মানে রিসেটে যখন এটা আমি 0 ফিক্স করব সাথে সাথে এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে 0 যাবে এবং প্রত্যেকটা থেকে আমি আউটপুটে পাবো কত, 0 0 0 0 0। আর যখনই আমি এটাতে 1 সেট করব, 1 সেট করা মানে কি, এর পরবর্তীতে যখন কাউন্টে ক্লিক করব অটোমেটিক্যালি রিসেটের মধ্যে 1 চলে যাবে। রিসেটে 1 চলে যাওয়া মানে হচ্ছে এর পরবর্তী যে, এই রিসেটে যাওয়া মানে হচ্ছে এই টিতে 1 দিয়ে দিয়েছি, কাউন্টে এই ক্লকের মধ্যে কাউন্ট দ্বারা আমি ভ্যালু 1 দিচ্ছি, এবং রিসেটেও যখন 1 যাচ্ছে তখনই আমি এখান থেকে কোনো না কোনো আউটপুট সেট করতে পারবো। তো এটা হচ্ছে নর্মাল কনফিগারেশনটা, সার্কিটের কনফিগারেশনটা কেমন, আমার কাছে মনে হচ্ছে স্লাইডারও ভালো দেখা যাচ্ছিল, এখানে আরো গ্যাঞ্জাম করছি। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল কনফিগারেশন। এখন হচ্ছে টি তো লজিক 1 সেট করে দিছি, তার মানে এটা অলওয়েজ 1 এ থাকতেছে, আমার পুরো বিষয়টা হ্যান্ডেল করতেছে কি কাউন্ট। কাউন্টে যখনই আমি দিচ্ছি একটা করে 1, তখনই এখানে কি হতে হবে, আমার আউটপুটে 1 করে যোগ হতে হবে, আর রিসেটে দিয়ে সবগুলো আউটপুট 0 হয়ে যেতে হবে। এটা তো বুঝতে পারছি তাই না? কাউন্টের ক্ষেত্রে বা পুরো কাউন্টারটার ক্ষেত্রে কাউন্ট দিলেই 1 করে যোগ হবে আমার ভ্যালুর সাথে, আর রিসেট দিলে সব ভ্যালু মুছে একেবারে 0-তে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে যে এখানে কি কি বলছে, রিসেট সিগন্যাল সেটস অল আউটপুটস টু 0। তো রিসেটে 0 দের সাথে সাথে কি হবে, প্রত্যেকটা আউটপুটে আমি কি পাবো, 0 পাবো। নেগেটিভ এজ ট্রিগার্ড, নেগেটিভ এজ ট্রিগার দ্বারা বুঝিয়েছে, নেগেটিভ এজ ট্রিগার দ্বারা বুঝিয়েছে এটা তো পালস তাই না, এই পালসটার মধ্যে বা পালস বা ক্লক সিগন্যাল যেটাই বলেন সবকিছু এটা। তো আমি যখন এখান থেকে এই লাইন থেকে যখন উপরে যাচ্ছি, উপরে যাওয়া মানে কি, এটা হচ্ছে পজিটিভ এজ, আর এই লাইনটা থেকে যখন নিচে নামতেছি তখন এটা হচ্ছে নেগেটিভ এজ। তো যখনই ক্লক পালসের মধ্যে নেগেটিভ এজটা পাই তখনই এই কাউন্টারটা কি হয়, অ্যাক্টিভেটেড হয়। তো এটা আপাতত আমরা টাইমিং ডায়াগ্রাম ছাড়া বুঝি না, টাইমিং ডায়াগ্রামগুলি দেখলে তখন আমরা বুঝতে পারি। গতদিন যেমন একটা টাইমিং ডায়াগ্রাম আমরা দেখেছিলাম, সেটা একটু দেখাই, শিফটের ক্ষেত্রে দেখেছিলাম বোধহয়। এই যে দেখেন শিফট, এটার ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার। হ্যাঁ, পজিটিভ এজ ট্রিগার কিভাবে বুঝলাম এবং কেন বুঝলাম, যখনই
if the positive then it will be ম্যাম জি শুনছি। অন্যবার তো মানে অনেক আগেই রুটিন দিয়ে দেয় এক্সামের, তো এইবার এরকম করতেছে কেন? মানে শিওরই না যে কবে এক্সামটা শুরু হবে, রুটিন তো তাও তো জাতির বিবেকের কাছে প্রশ্ন সেটা, এটা ম্যামেরও না, এটা জাতির বিবেকের কাছে প্রশ্ন। বললাম না, আমি তো এর জন্য জয়েন করে বলছি আপনারা কিছু জানেন কিনা, বিকজ আমি কিছু জানি না। আর এটা আপনাদেরকে এসকেপ বা অ্যাভয়েড করার জন্য না, ট্রুলি আমি কিছু জানি না, জান আমি বলে দিতাম। জি ম্যাম বুঝছি। ম্যাম যদি এরকম হয় 15 তারিখ থেকে পরীক্ষা শুরু, আমরা জানিও না পরীক্ষা শেষ, হঠাৎ করে ভার্সিটি বললো সরি রুটিন তো অনলিমিটেড দেওয়া ছিল, আমরা জানতাম না। পড়লেনি তাহলে তো খুবই ভালো হতো, তাহলে খুবই ভালো হতো। মনে করেন আমাদের কোশ্চেন করা লাগবে না, আপনাদের অ্যান্সার দেওয়া লাগবে না, কিন্তু পরীক্ষা শেষ। মিস কোশ্চেন পরীক্ষা শেষ করেন নাই? না, কোশ্চেন করি নাই বলতে সত্য কথা, যেটা কোশ্চেন তো মডারেশন হয়, এটা তো আপনারাও জানেন, বেসিক নলেজ। আচ্ছা, মডারেশন হয়নি এখনো? মডারেশন এখনো হয়নি। সো মডারেশনের শিডিউল দেয়নি মানে কি এক্সাম পিছাচ্ছে। আদারওয়াইজ এখন তো 12 তারিখ, 15 তারিখ এক্সাম হলে আমাদের এই 10 তারিখের মধ্যে মডারেশন শেষ হয়ে যায়। তবে এই বছরে বিউবিটি মাত্র 2টা সেমিস্টার করাতে পারলো। 2টা সেমিস্টার করাতে পারলে, এখন মূল কথা সেটাই, মাঝে যে আমাদের 2টা মাস লস হয়েছে সেটাকে কিভাবে রিকভার করা যায়, এটা দুই যদি মাস কই বিবিটি মানে কিছু এক মাস? করে। 2 মাস খুব সম্ভবত। আমরা এতক্ষণে এখন তো নভেম্বর চলে, আমরা অক্টোবরে নতুন সেমিস্টার শুরু হয়ে যায় প্রতিবার, কিন্তু এবার শুরু হবে কবে? ডিসেম্বরে। ক্যালকুলেট করেছেন? ও আচ্ছা ম্যাম, হ্যাঁ, ওই তো যে সেই দিক দিয়ে 2 এমনি মাস। তো এক্সামের ডেটটা আগে আগে দিয়ে দিত। ফাইনাল এক্সাম, গত সেমিস্টার ফাইনাল এক্সামটা করে দিছিল। গত সেমিস্টার ফাইনাল এক্সাম আমি একটু মানে সময় নিয়ে দিয়েছিল, এই জন্য মনে হয় আরো বেশি লেট হয়েছে। ক্লাস আমাদের ক্লাস হয়েছে actually- অনেক। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি সেমিস্টার শুরুতেই কিন্তু ক্যালকুলেটর না, ক্যালেন্ডার দিয়েছে, মনে করতে পারতেছে না ওয়ার্ডটা। ক্যালেন্ডার কিন্তু দিয়ে দিছে, কবে ছুটি, কবে সিটি নিতে হবে, কবে কুইজ নিতে হবে, কবে কোন টপিকটা পড়াবো, কবে পরীক্ষা হবে, কবে রেজাল্ট দিব, পুরো ক্যালেন্ডার স্পেসিফিক্যালি দিয়ে দিয়েছে। তো সেই ক্যালেন্ডার থেকে বের হওয়াটা আমাদের জন্য কিছুটা অবাক। মূলত পুরো বিষয়টা ডিপেন্ড করতেছে দীপমণির উপর। কিসের উপর ম্যাম? দীপমণি উনি হচ্ছেন আমার কলেজের সিনিয়র বড় আপু আমার, তো উনি কিছু বলছেন না আমাকে, যদি বলতেন তাহলে কিছু করতে পারতাম। আচ্ছা, ব্যাক টু কাউন্টার শেষ করে তারপর গল্প করবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে ক্লাস আছে অ্যালগরিদম। জি ম্যাম, আসতে ম্যাম। ওকে, দেখেন এখানে এই জায়গাটা বলেছে এজ ট্রিগার, এখানে কিছুটা মিসম্যাচ ছিল, আমি বলেছিলাম। তো এই এজ ট্রিগারটা হচ্ছে শিফট রেজিস্টার পজিটিভ এজ ট্রিগার, নেগেটিভ এজ ট্রিগার, যে কোনোটা হতে পারে। তো দেখেন এখানে যেহেতু ডাউনের পার্টটার সাথে আমি এটিকে মিলাচ্ছি, তার মানে এটিকে নেগেটিভ এজ ট্রিগার। যখন স্টার্টিং এর পার্ট পেয়েছিলাম এটাও কিন্তু 1, কিন্তু এটা এখানে কিন্তু আমার শিফট কন্ট্রোলটা কি হয়নি, শুরু হয়নি। যখনই নেগেটিভ এজটা এসেছে এবং শিফট কন্ট্রোল অ্যাক্টিভেটেড হচ্ছে, তখনই কিন্তু আমি এখান থেকে কি পাচ্ছি, একটা T1 পাচ্ছি, T1 জেনারেট হচ্ছে এই ক্লকের এখানে। তো যখনই বলবো নেগেটিভ এজ ট্রিগার, তখনই একটা পালসের সেকেন্ড পার্টটা পেলে তখনই কি হবে, মেশিনটা অন হবে। আর যখন বলবো পজিটিভ এজ ট্রিগার, তখন এই পালসের এই স্টার্টিং পার্টটা শুরু হলে তখনই এই মেশিনটা অন হবে। এর উপর ডিপেন্ড করে আমরা এখানে বলেছি এই কাউন্টারটা হচ্ছে, কাউন্টার মানে বাইনারি রিপল কাউন্টারটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার। এই যে নেগেটিভ এজ ট্রিগার, দেখেন এখানে লাইন দিয়েও দেখানো হচ্ছে, যখনই ডাউন সিগন্যালটা পাবে তখনই কাউন্টার 1 আসবে এবং মেশিনগুলি অন হয়ে যাবে। আচ্ছা, তারপর থার্ড পয়েন্টটা কি বলেছি, কাউন্ট সিগন্যাল টগলস আউটপুট অফ লো অর্ডার ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এই লাইনটা কাউন্ট সিগন্যাল টগলস আউটপুট অফ লো অর্ডার ফ্লিপ ফ্লপ। তো এক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন 4টা ডিজিট লিখি বা অনেকগুলি ডিজিট লিখি, সেটা হচ্ছে মনে করেন P4, P3, P2, P1, P0। তো এই সবগুলি মিলে যদি কোনো বাইনারি ভ্যালু 1 0 0 1 1, এটা একটা ভ্যালু, হ্যাঁ বাইনারি ডিজিট।
এগুলির মধ্যে এলএসবি কোনটা? এলএসবি পি নট নাকি পি ফোর? ম্যাম ওয়ান ওয়ান পি নট। পি নট, পি নটের ওয়ান, ভেরি গুড। এলএসবি কি? লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে হচ্ছে এটার ভ্যালু এদের মধ্যে সবচেয়ে লাস্টে আসছে, হ্যাঁ, লিস্ট সিগনিফিকেন্ট। ডানে। এবং এমএসবি কোনটা? এমএসবিটা হচ্ছে P4 P4, হ্যাঁ, মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো লো অর্ডার, এটাকে যদি আমি লো অর্ডার আর হাই অর্ডারে বলি, তাহলে লো অর্ডার মানে হচ্ছে পি নট আর হাই অর্ডার মানে হচ্ছে P4। বুঝতে পেরেছেন? জি। লো অর্ডার মানে হচ্ছে পি নট এলএসবি ভ্যালুটা, আর হাই অর্ডার মানে হচ্ছে P4 বা এমএসবি ভ্যালুটা, হ্যাঁ। আচ্ছা, তো এখানে যখন ওরা বলল যে এটা কাউন্ট সিগন্যাল টগলস আউটপুট অফ লো অর্ডার ফ্লিপ ফ্লপ, তার মানে A0, A1, A2, A3 এর মধ্যে লো অর্ডার কোনটা হওয়ার কথা? ম্যাম এ নট। অবশ্যই ও এ না, নট। না, ম্যাম এ নট এখানে নাই, শুধু এ নট। এই রাইট অ্যান্সার বলে আবার নানা বলে। এরা হচ্ছে সেই সব আচ্ছা। ছাত্রদের মধ্যে পড়ে যারা সঠিক অ্যান্সার কেটে দিয়ে ভুলটা লিখে দিয়ে আসে, অথবা বন্ধু শুনে ভুলটা লিখে। যাই হোক, বি কনফিডেন্ট, একটু আগে অ্যান্সার করছেন, এটা তাই অ্যান্সার। লো অর্ডার ফ্লিপ ফ্লপ বলতে এটাই বোঝানো হয়েছে। এবং দেখেন একটু খেয়াল করে, কাউন্ট সিগন্যাল কিন্তু আমরা এ নটে দিচ্ছি, আর কোনোটা কি সরাসরি কাউন্ট সিগন্যাল যাচ্ছে? আর কোনোটা কিন্তু সরাসরি কাউন্ট সিগন্যালটা যাচ্ছে না, কাউন্ট সিগন্যাল যাচ্ছে শুধুমাত্র এ নটে সরাসরি। আচ্ছা, এবং কি বলতেছে, এ নটে যে ভ্যালুটা থাকে সেটাকে কাউন্ট সিগন্যাল টগল করে। টগল মানে কি বলেছিলাম আমরা? 0 কে টগল করলে আমরা 1 পাই, 1 কে টগল করলে 0 পাই। জিরো এ নটের ভ্যালু যদি 0 থাকে, তাতে যদি আমি কাউন্ট সিগন্যাল দেই তাহলে সেটা হয়ে যাবে 1। আর যদি A1 এ A0 তে 1 থাকে, তারপর তাতে কাউন্ট সিগন্যাল দিই, তাহলে সেটা হয়ে যাবে 0, টগল হয়ে। নেক্সট পয়েন্ট কি বলেছি? লো অর্ডার ফ্লিপ ফ্লপ প্রোভাইডস ট্রিগার ফর অ্যাডজাসেন্ট ফ্লিপ ফ্লপ। নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তাহলে যেটা বললো লো অর্ডার ফ্লিপ ফ্লপ, লো অর্ডার ফ্লিপ ফ্লপকে এ নট, সে বাকিগুলিকে ট্রিগার করতেছে। কিভাবে ট্রিগার করতেছে? দেখেন, এ নটে শুধুমাত্র সরাসরি কাউন্টটা এসেছে ক্লক সিগন্যালে, কিন্তু বাকিগুলির ক্লক সিগন্যালে কি হচ্ছে? এ নটের আউটপুটটা আসতেছে, দেখছেন? এ নটে যেটা প্রেজেন্ট স্টেটে ছিল, সেই প্রেজেন্ট স্টেটটাই চলে আসতেছে পরবর্তী ফ্লিপ ফ্লপে, এবং এই প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে কিন্তু A1 এর ভ্যালু কি হচ্ছে? কাউন্ট হচ্ছে। এবং A1 এর আবার প্রেজেন্ট স্টেটটা সেন্ড করতেছি, তারপরেরটা A2 এরটা সেন্ড করতেছি, তারপরেরটা। মানে বাকিগুলি কি ধরনের অ্যাক্টিভিটিস শো করবে, এই পুরোটাই ট্রিগার করতেছে বা কন্ট্রোল করতেছে কে? এ নটের প্রেজেন্ট স্টেট। এ নটের প্রেজেন্ট স্টেট। প্রেজেন্ট স্টেট বারবার বলছি কারণ প্রেজেন্ট স্টেটটাই মেনটেন করতে হবে আমাদের, হ্যাঁ। আচ্ছা, লাস্টে আউটপুট অফ ওয়ান ফ্লিপ ফ্লপ ক্লক টু দি নেক্সট, মানে একটা ফ্লিপ ফ্লপ থেকে আউটপুট যখন পাচ্ছি, ওটাই বেসিক্যালি এই যে পরেরটার ক্লক হিসেবে কাজ হচ্ছে, ট্রিগার করছে এবং ক্লক হিসেবে কাজ করছে। নট অল ফ্লিপ ফ্লপস চেঞ্জ ভ্যালু সিমালটেনিয়াসলি, লোয়ার অর্ডার ফ্লিপ ফ্লপস চেঞ্জ ফার্স্ট। সবগুলি ফ্লিপ ফ্লপ Ma'am, একসাথে চেঞ্জ হয় না বা আউটপুট। জি ম্যাম ওই যে ক্লক যে মেনটেন করতেছে, এটা একটু আবার একটু দেখাই দেন। এটা জি ম্যাম। আউটপুট অফ ওয়ান ফ্লিপ ফ্লপ ক্লক টু দি নেক্সট, এটা বললেন না যে ক্লক মেনটেন করতেছে অন্যগুলো। আচ্ছা, ম্যাম এখান থেকে দেখাই দেন। এখান থেকে আমরা আরেকবার দেখি। এত ভয় পান কেন? হ্যাঁ, এত নষ্ট হচ্ছে না চিত্র। আচ্ছা, দেখেন একটু, এখানে মূলত পরবর্তী প্রত্যেকটা ক্লকে এটার ভ্যালুটা আসতেছে, মানে আসার পরবর্তীতে ডিসাইড হচ্ছে এটা অন হবে না অফ হবে, কি ধরনের আউটপুট দিবে, সেটাকে প্রথমে আমরা বলছিলাম ট্রিগার করা। ট্রিগার মানে কি? কন্ট্রোল করছে, এবং কন্ট্রোল করতেছে মূলত এই পরবর্তী ফ্লিপ ফ্লপ গুলির কোন বাটনটাকে? ক্লক বাটনটাকে। এই ক্লক বাটনটাকে কন্ট্রোল করতেছে আগের ফ্লিপ ফ্লপের ইনপুট। দেখেন, A2 এর ক্লককে কন্ট্রোল করতেছে A1, A1 এর ক্লককে কন্ট্রোল করতেছে A0। এখন A0 থেকে যদি আমি 0 পাঠাই, তাহলে কি সেটা এক ধরনের আউটপুট দিবে, আর A0 থেকে যদি আমি 1 দেই ক্লকে, তাহলে সেটা সেকেন্ড টাইপের আউটপুট দিবে, তাই না? ঠিক হ্যাঁ। বলছি তো?
টি এর তো ফ্লিপ ফ্লপ তো ক্লকের উপর ডিপেন্ডেন্ট, এবং ক্লকটা কি, এটা নেগেটিভ এজ ট্রিগার, তো 0 দিলে এক ধরনের আউটপুট দিবে, 1 দিলে এক ধরনের আউটপুট দিবে। সো এ নটের প্রেজেন্ট স্টেটে কি আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তী ফ্লিপ ফ্লপ গুলির ক্লক এবং আউটপুট ডিপেন্ড করছে আমরা পাচ্ছি। এই কথাটা বুঝতে পারছেন না? হ্যাঁ এ নটে কি আছে ভ্যালু তার উপর ডিপেন্ড করে পরবর্তী ফ্লিপ ফ্লপের আউটপুট আমরা পাচ্ছি। এটাই বলেছে যে পরবর্তী যে ফ্লিপ ফ্লপ আছে, আউটপুট অফ ওয়ান ফ্লিপ ফ্লপ ক্লক টু দি নেক্সট, এই যে এই ফ্লিপ ফ্লপের যে আউটপুট এ নট সেটাই হচ্ছে পরবর্তীটার ক্লক হিসেবে ইনপুটে আসছে। এ ওয়ানের যে ফ্লিপ ফ্লপ সেটার আউটপুট আসতেছে ক্লক হিসেবে, পরবর্তীটা ইনপুট আসতেছে ক্লকে, আবার এ টু এ যেটা আছে সেটা ক্লক হিসেবে এ থ্রিতে ইনপুট আসতেছে, এই কথাটাই। আচ্ছা, তো এখন যদি এই বাংলা কথাগুলো আমরা বুঝে থাকি, তারপর আমরা দেখবো যে এটা কিভাবে কাজ করছে, কিভাবে কাউন্ট করছে, প্রতিবার কাউন্ট বাটন প্রেস করা পরবর্তীতে। ওকে, তো আমি একটু মুছে দিই, এটা দিয়ে আমি কাজ করব। এটার ক্ষেত্রে আপনারা একটা ক্যারেক্টারিস্টিক্স মনে রাখবেন, সেটা হচ্ছে যে এটা কখন কাজ করে। আপাতত ডিটার দিকে তাকিয়ে না, এটার দিকে তাকাতে না, টিটাকে দেখেন। যখনই আগেরটায় 1/0 পরবর্তীটা চেঞ্জ হবে। আবার বলছি, এই যে এক একটা স্টেট আছে A0, A2, A3, এগুলো যখন 1/0 কন্ডিশন হবে, কি কন্ডিশন? 1/0 কন্ডিশন, তখনই শুধুমাত্র আমরা পরবর্তীটা ভ্যালু চেঞ্জ করতে পারবো, আদারওয়াইজ চেঞ্জ হবে না। অন্যান্য ভ্যালু কি কি আসবে? 0/0, 0/1, 1/1, এই ধরনের কন্ডিশন গুলোয় পরবর্তী ফ্লিপ ফ্লপে কোনো আউটপুট চেঞ্জ হবে না। ম্যাডাম কিসের কথা বলতেছেন আমরা বুঝতেছি না, এখনই বোঝাচ্ছি। দেখেন, যখন টি সেট করা আছে, রিসেটে 1 দেয়া আছে, এবং কাউন্টে কি করা আছে, প্রথমে 1 দেয়া হচ্ছে। তো 1 দেওয়ার আগে যখন রিসেট দেয়া ছিল, প্রত্যেকটা পাশে ভ্যালু 0 ছিল না? ইনিশিয়াল স্টেটে একটা কাউন্টারে কি ভ্যালু থাকে? 0। তো আমি হচ্ছে প্রথমে সবগুলি 0 স্টেটে আছে, হ্যাঁ, রিসেট করে নিয়েছি। রিসেট করার পরবর্তীতে আমি এখন ক্লক কাউন্টে কি করতেছি, একটা ক্লিক করতেছি, একবার প্রেস করতেছি কাউন্ট বাটনটাকে। তার মানে কি, কাউন্ট এখানে একটা সিগন্যাল দিচ্ছে, একটা 1 ভ্যালু পাঠাচ্ছে। ভ্যালু যখনই পাঠাবে, সাথে সাথে A0 ক্যারেক্টারিস্টিক্স কি বলছিলাম মনে আছে? টগল করবে। কাউন্ট সিগন্যাল টগলস দ্য আউটপুট অফ লো অর্ডার ফ্লিপ ফ্লপ। তার মানে এই A0 তে কি হয়ে যাবে? 0টা 0 টগল হয়ে কি হবে আউটপুট? 1 হবে। এক্স্যাক্টলি, এই যে 0 টগল হয়ে 1 হলো, এখন এটার যে প্রেজেন্ট স্টেট কত? 0, নেক্সট স্টেট 1। এই প্রেজেন্ট স্টেট 0টাকে আমি এখন সেন্ড করব পরবর্তী ক্লকে। তো আগে স্টেট কি ছিল? 0/1, 0/1। এখানে আমি কি বললাম? 0/1 লিখলে কোনো চেঞ্জ হবে? এখানে কি লিখছি? এগুলোর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, 1/0 পেলে পরবর্তীটা চেঞ্জ হবে। তো দেখেন আগের স্টেটটা কি আছে? 0/1। তার মানে A1 এ যখন এই 0 ট্রিগারটা আসবে, সাথে সাথে আগেরটা যেটা ছিল সেটাই থাকবে, মানে 0 ছিল, 0ই তার নেক্সট স্টেট থাকবে, কোনো চেঞ্জ হবে না। এই বিষয়টা বুঝতে পারছেন কিনা আমাকে বলেন, নাকি আরেকবার রিপিট করব? আমি আরেকবার রিপিট করি, আরেকবার লিখে দিই। 0/0, 0/1, 1/1। আগের ফ্লিপ ফ্লপ গুলিতে এই স্টেটগুলি থাকলে পরবর্তী ফ্লিপ ফ্লপে কোনো চেঞ্জ হবে না। যখনই আমরা পাবো 1/0 স্টেট আগের ফ্লিপ ফ্লপে, তখনই পরবর্তী ফ্লিপ ফ্লপের ভ্যালু চেঞ্জ হবে। এবার দেখেন, প্রথমে একেবারে ইনিশিয়াল স্টেটে প্রত্যেকটার পাশে ভ্যালু সেট করা আছে কত? 0, কারণ প্রথমে আমরা এটাকে রিসেট করে নিয়েছি, আমরা শুরু থেকে কাউন্ট করব। হ্যাঁ, শুরু থেকে কাউন্ট করব। তো শুরু থেকে কাউন্ট করার পরে এখন যখন আমি এই কাউন্ট বাটনটা প্রেস করলাম, তার মানে এখানে আমি একটা সিগন্যাল সেন্ড করতেছি ক্লককে, এবং
কাউন্টের সিগন্যাল দেওয়ার মানেই হচ্ছে লো অর্ডার যে ফ্লিপ ফ্লপ মানে এ নট যেটা আছে সেটার আগের ভ্যালুটা টগল হয়ে যাবে। মানে এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, এটা টগল হয়ে নেক্সট স্টেট আমি আউটপুট পাবো 1। এখন এটার যে 1টা পেলাম এই 0 প্রেজেন্ট স্টেটটা সেন্ড করবে সে প্রথমে A1 এ। তো A1 অ্যাক্টিভেটেড হয়ে গেল, ট্রিগার্ড হয়ে গেল এবং ক্লকে সে 01 যাই হোক একটা সিগন্যাল পাচ্ছে। এখন A0 তে স্টেটটা কি আছে 0/1, এখানে চেক করেন 0/1 হলে পরবর্তী স্টেটে কোনো চেঞ্জ হবে? ফ্লিপ ফ্লপে কোনো চেঞ্জ হবে না। মানে হচ্ছে পরবর্তী ফ্লিপ ফ্লপে আগেও ছিল 0, পরবর্তী স্টেটটাও 0 হবে। সেম ভাবে যেহেতু এটা পরবর্তী স্টেটটা পেয়েছি এটার আবার 0টাকে সেন্ড করে দিবে A2 তে। এটা অন হয়ে গেল মানে ট্রিগার হয়ে গেল। A2 দেখবে A1 কি স্টেটে আছে, A1 কিসে আছে 0/0 তে না? 0/0 তে পরবর্তী ফ্লিপ ফ্লপে কোনো চেঞ্জ হবে? না ম্যাম। হবে তো। হবে না। এই দেখেন এখানে 0/0 হলে পরবর্তী স্টেটে চেঞ্জ হবে না। ও হ্যাঁ, ঠিক আছে, সো এই যে A2 আগেও ছিল 0, পরেও রয়ে যাবে 0। এটাতে আউটপুট আসছে, সেই সিগন্যালটা আমি পাঠাচ্ছি A3 তে, এটা ট্রিগার হয়ে গেল এবং দেখলো A2 তে আছে 0/0, তাহলে A3 কি হবে বলেন? 0/0। শাবাশ, 0/0। এবং এখন দেখেন আগের ভ্যালুগুলি দেখেন, আগে কাউন্টারটা কি ছিল ভ্যালু 0 0 0 0 0 মানে 0 কাউন্ট করতেছিল। একবার কাউন্টে ক্লিক করলে ওটা হয়ে যাওয়ার কথা 1। ভ্যালুগুলি দেখেন 0 0 0 1 হয়েছে না? পরবর্তী ভ্যালুটা পাইছি, কাউন্ট পাইছি কিভাবে বুঝেননি আপনারা? প্রতিবার কাউন্টে প্রেস করলে আগের ভ্যালুর সাথে 1 করে যোগ হবে। আগে ছিল 0, এর সাথে 1 যোগ করলে কত হয় 1, এখন পাইছি 1। আবার যদি কাউন্টে ক্লিক করি কি হওয়ার কথা 2, তাই না? যে মানে ডেসিমালে 2, সেটা বাইনারিতে কি হবে 0 0 1 0। আমরা দেখি হয় কিনা। এখন তো এটা কি স্টেটে আছে 1 এ আছে তাই না, 1 পর্যন্ত কাউন্ট করেছে। আমি আরেকবার কাউন্ট সিগনালে কি করলাম, ক্লিক করলাম। এটার জন্য আমি ডিফারেন্ট নিই, হ্যাঁ আরেকবার কাউন্ট সিগনালে ক্লিক করলাম, তাহলে আবার আসলো ক্লকে। এটার A0 তো কোনো কিছু মানা বাছা নাই, সে কাউন্ট সিগন্যাল পাবে মানে লাস্ট ভ্যালুটাকে কি করবে টগল করবে। তাহলে তার লাস্ট ভ্যালু কি এখন 1, তাই না? তার লাস্ট ভ্যালু কিন্তু এখন 1 কে টগল করলে কি পাবে 0। বলেন? 0, অবশ্যই 0। তো এখন এই যে তার সিগন্যালটা সে তো অন হয়েছে, একটা আউটপুট আসছে, সে এই সিগন্যালটা এখন সেন্ড করবে A1 এর কাছে। A1 এখন ট্রিগার্ড হয়ে গেল, অন হলো। অন হওয়ার পর সে এখন দেখবে A0 কোন স্টেটে আছে। এখন বলতে A0 কোন স্টেটে আছে 1/0। 1/0 থাকলে কি চেঞ্জ হবে পরেরটায়? দেখেন না এই যে ম্যাম, ও 1/0 চেঞ্জ হবে। খালেদ একদম মেরে ফেলবো বলতেছি, আবেশ কিছু পারে দিয়ে দিব। ভাবছিলাম পরে আবার দেখি না 1/0 বলে। আচ্ছা, এই জন্য কিন্তু আমি ডিফারেন্ট কালার নিচ্ছি। দেখেন এখানে নিচ্ছি আমরা 1/0 এবং 1/0 হলে চেঞ্জ হবে। তার মানে এখন A1টা কি হয়ে যাবে, আগে ছিল 0 এখন হয়ে যাবে কত 1। মানে 0/1 স্টেটটা এখন আসতেছে কিসে A1 এ, 0/1। এখন A1 এ যেহেতু আউটপুট পেয়েছি A1 ট্রিগার করবে A2 কে। A2 তে চলে আসলাম, A2 দেখবে A1 আছে কোন স্টেজে 0/1, তাই না? 0/1 হলে কোনো চেঞ্জ হয়? এই যে এখানে দেখতে পাচ্ছি না না, হবে না। সো A2 0 ছিল, সে 0 স্টেজেই রয়ে যাবে, 0। রাইট। এখান থেকে সে এখন আবার A3 কে অন করবে। A3 কে অন করার পরবর্তীতে A3 ট্রিগার হলো এবং সে 0 স্টেজে ছিল। দেখবে A2 কোন স্টেজে আছে, দেখতেছে A2 আছে 0/0 স্টেজে, তাহলে সেও কোনো চেঞ্জ করবে না, সে 0/0 তে রয়ে যাবে। এখন আউটপুটটা খেয়াল করেন তো কি আসছে 0 0 1 0। পেয়েছি 2 জি 2 পেয়েছি। সো কাউন্টার এভাবেই কাজ করছে, আমরা কন্টিনিউয়াসলি এভাবে কত পর্যন্ত কাউন্ট করতে পারবো এই কাউন্টার দ্বারা? ম্যাম ক্লাসে শুরুতে বলেছিলাম 15 অবশ্যই 15। শাবাশ, এভাবে আমরা 15 পর্যন্ত কাউন্ট করতে পারবো এবং এই ট্রুথ টেবিলটা পুরাটা ফুলফিল হবে।
এই যে প্রথমে একটা ট্রু টেবিল না অ্যাকচুয়ালি কাউন্ট সিকোয়েন্সটা আছে, এখানে 9 পর্যন্ত দেখানো হয়েছে, কিন্তু বেসিক্যালি এটা 15 পর্যন্ত পুরোটাই ভাবে সিরিয়ালি 1 বাই 1 কাউন্ট করবে। এবং এই ট্রুথ টেবিলটা যদি একটু খেয়াল করেন, দেখেন এ নটের ভ্যালুটা প্রতিটা কাউন্টের ক্লিকের সাথে টগল হচ্ছে, 0 থেকে 1, 1 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে 0। দেখেছেন প্রতিবার যত পর্যন্ত যাব এ নটের ভ্যালুটা টগল হতে থাকবে। সেজন্যই ওরা বলেছিল যে এই যে কাউন্ট সিগন্যাল টগলস আউটপুট অফ দি লো অর্ডার ফ্লিপ ফ্লপ। বুঝতে পেরেছেন? ট্রুথ টেবিলটা দেখলেও আমরা এটা বের করতে পারি যে লাস্টের যে ভ্যালুটা A0 সেটা টগল হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটাকে রিপল কাউন্টার কেন বলতেছি? কাউন্ট করতেছে বাইনারি কাউন্টার, বাইনারি ভ্যালু কাউন্ট করতেছে, রিপল বলার কি দরকার? আমরা এর আগে একটা বিভৎসকর জিনিস পড়েছিলাম, বাইনারি রিপল অ্যাডার। মনে আছে আপনাদের সেই দুর্বিষহ স্মৃতি? ম্যাম মনেই নেই। দুর্বিষহ স্মৃতি মনে নাই ভালো। ভুলে যাওয়াই ভালো। সাথে আচ্ছা, রিপলের বিষয়টা যেটা ছিল সেক্ষেত্রে ওরা ক্যারি পাঠাচ্ছিল, ক্যারিটা একটা ফুল অ্যাডার থেকে পরবর্তী ফুল অ্যাডার পাস করতেছিল, আবার সেই ফুল অ্যাডারের ক্যারিটা তারপরেরটা পাস করতেছিল। এই যে আমি বাকি প্রত্যেকটা ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট হয়ে হয়ে ক্যালকুলেট করে একটা ভ্যালুকে সেন্ড করতেছি, এটাকে বলি রিপল প্রপাগেশন। দেখেন এ নট দ্বারাই আমি 1 বাই 1 প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ভায়া হয়ে ক্যালকুলেট করে একটা কি সেন্ড করতেছি, একটা সিগন্যাল সেন্ড করতেছি, একটা ক্লক সেন্ড করতেছি। A0 থেকে বেসিক্যালি ক্লক সিগন্যালটা সেন্ড হওয়া শুরু হয় না? এই যে A0 থেকে A1 এ আসছে জি, জি। ক্লক, A1 থেকেই A2 তে, A2 থেকে A3 তে, এটাকে আমরা বলি রিপল প্রপাগেশন। আর যেহেতু এভাবে ক্লক সিগন্যালটা আমরা 1 বাই 1 একের মাধ্যমে আরেকজনকে ট্রিগার করছি, সেজন্য এটাকে বলে বাইনারি রিপল কাউন্টার। এবার বলেন কে ডাকছিলেন? কেউ তো এ- ডাকতেছিল না। কে যেন মাঝখানে ডাকলো, দেখে এখন বোধহয় ভুলে গেছে কেন ডাকছে। হ্যাঁ হইতে পারে, আবেশ আবেশ হইতে পারে, কেউ তো আবার বলে না। আবেশ, দাঁড়ান, ও 11 টাকার অর্ডার দিচ্ছে, ওকে ডিস্টার্ব দিয়েন না। আপনি টেনশন করেন না বাবা, আপনি অর্ডার করতে থাকেন। সবকিছু অর্ডার করে ফেলছেন? জি ম্যাম, অ্যান্টিভাইরাস ও পারলে 4টা। ওটাই, ও খাবার পারলে order এখন পুরো দেয় সংসার গুছায় নাই, ফেলে। খাইতে খাইতে আমার ম্যাম সিপিইউ এর কেসিং ওপরে- 2টা, হেডফোন একটা, সাউন্ড বক্স একটা। একটা ল্যাপটপও অর্ডার করে ফেলেন, ওটা বাদ দিলেন কেন 11 টাকায়? ম্যাম অলরেডি 2টা আছে, আর কত চালাবো? সেটা উপরে সংসার গুছাচ্ছে 11 টাকা দিয়ে। ও ম্যাম জি ম্যাম, কিনছিলাম, ভালো পেঁয়াজ বলছেন। যাই হোক, হ্যাঁ। হ্যাঁ আমি অবশ্যই জেলাস হয়ে এই কথাটা বলতেছি, ও কি সুন্দর সব কিনে ফেলতেছে। আচ্ছা, এখন নেক্সট কথা হচ্ছে যে আমাদের সিলেবাস এ পর্যন্ত, এই কাউন্টার পর্যন্ত, আজকে টপিকে কাউন্টার পর্যন্ত, এরপর আর নাই। আগের দিনের রেজিস্টার, শিফট রেজিস্টার, ইউনিভার্সাল রেজিস্টার সব কি বুঝতে পারছিলেন? এখন বিষয় হচ্ছে ম্যাডাম এত কিছু পড়ছি, কোনটা বুঝছি কোনটা বুঝি নাই সেটাও মনে করতে পারতেছি না। এরপর যদি দুই একটা টপিক মনে থাকে যেটা আপনাদের মনে হয় আরেকবার বোঝার দরকার, তাহলে আমাকে একটু বলেন, আমরা সেখান থেকে একটু দেখি। ম্যাম আজকেই দেখবেন? না, পরবর্তী উইকে যদি সময় পাই তাহলে পরে আমি একটা রিভিউ ক্লাস দিব, হ্যাঁ আমাদের শিডিউলের মধ্যে। কিন্তু এরপর আজকে যদি মনে থাকে, আজকে তো সময় আছে, যদি অনলিমিটেড দিয়ে রাখে বিউবিটি তাহলে তো বুঝতে পারবো না, 15 তারিখে পরীক্ষা হবে। ইন দ্যাট কেস আমাদের জোবাইর কোথায় ছিল? ও তো ছিল কিন্তু ও আছে এখনো? আচ্ছা, আপনারা কেউ একজন বলেন, আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, কেউ কি করছিলেন? হোমওয়ার্ক তো আগের ক্লাসে দিয়েছিলেন। হ্যাঁ হোমওয়ার্ক বলতে এটার উপর আমি একটা টাস্ক দিয়েছিলাম, একটা ব্রেন স্টর্মিং দিয়েছিলাম, আপনারা কি সেটা করেছেন? ও না, এটা মনে নেই। এত প্যারার ভিতরে জি। আপনার হোমওয়ার্কের কথা মনে রাখাটাই কষ্ট হয়ে পড়ে। আমি পরীক্ষার কথা বুঝতে চাইছিলাম। ম্যাম, এই তো জুবাইর তো হ্যাঁ, মেসে থাকে, মেস ওয়ার্ক কেন করবে, হোমওয়ার্ক তো করবে না। বুঝছিনি মেস ওয়ার্ক। ম্যাম অনেকে তো আপনি- মেসে থাকে, তো এ, ম্যাম হোমওয়ার্ক তো করবে না। আপনার মেস ওয়ার্কই করেন, আমরা পেপসুডেন্ট করি। আচ্ছা,
যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ম্যাম, এ যদি ম্যাম হ্যাঁ, কালকে বলো। আবার ম্যাথের ভাই হবে, কোনো কয়টা চিজ মাথায় রাখবো ম্যাম? এইসব যে ম্যাথের ম্যাথে যেগুলো কোনদিন ভাইবা দিয়েছে ভাইবা ম্যাম, কিভাবে হয়? আমি জানি না ম্যাথের ভাইবা কিভাবে সেটাই হয়? তো ফর্মুলা জিজ্ঞেস ম্যাম করবে? তাইলে বুঝেন ম্যাম আমরা কেমন আছি। আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে, যে ম্যাথের এই ভাই আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়েছে রিসেন্টলি, আপনি মাঝখানে 2 মাস রেস্ট নিছেন, কথাই বললেন না। কথা বলছি। হ্যাঁ, তো বাকিরা তো মনে করেন একটানা দৌড়ের উপর ছিল, আপনি তো মাঝখানে রেস্ট নিয়ে আসছেন, এটা তো ঠিক না। ম্যাম ম্যাথ আর স্যারে টাইম দিছে 1 ঘন্টা হ্যাঁ। পরীক্ষার জন্য, পরে যখন দেখছে যে কেউ করতে পারতেছে না, পরে রাত 11:30 পর্যন্ত টাইম দিয়েছে। পর 11:30 পর্যন্ত কি পারছে নাকি তখনও কপি করে তারপর চালা দেওয়া হয়েছে? আর জানি না ম্যাম। ও আপনি জানেন না, জোবাইর হচ্ছে সবার আগে অ্যান্সার করবে। ওর পজিটিভ বিষয় হচ্ছে ও যা বুঝে সে অনুযায়ী অ্যান্সার করে, ভেরি গুড। নেগেটিভ বিষয় হচ্ছে অ্যান্সার করে সাবমিট করার পর অ্যান্সারটা সাপ্লাই করে দেয়। কে ম্যাম সাপ্লাই করে? জোবাই ম্যাম, আমি সাপ্লাই করি। পরীক্ষা হলে আপনি ফোন খুবই ভালো করেন, ছেলে, ও মিস। পাশে যাবেন। এরপরে যদি ওকে পান তাইলেও অনেক বেশি, অ্যান্সার সাপ্লাই তো অনেক দূরের বিষয়। আমার কাছে তো মনে হয়েছে, কেন এটা বলি, মিডের এক্সপিরিয়েন্স থেকে বলি। ওই যে কি দিয়েছিলাম, এক্সএস3 এর জন্য প্রথম কল 1 ঘন্টার মধ্যে আমাকে জোবাইরে দিয়েছে। তো ওর মধ্যেও আমাকে বলছে ম্যাডাম 27 পর্যন্ত আসতেছে। তো আমিও বোকার মতো বলে দিচ্ছি না 27 পর্যন্ত হবে না, এটা তো আমার বলা উচিত না পরীক্ষার মধ্যে। তো ও বলছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এর পরবর্তীতে ওর খাতায় তো ঠিক, ও সবার আগে অ্যান্সার ঠিক করে করছে, কেউ ভুল করেনি, সবার ক্ষেত্রে ওই অ্যান্সারটা এক্স্যাক্ট ঠিক। আমার কাছে মনে হচ্ছে এই আইডিয়াটা জোবাই শেয়ার করেছে। এবার বলেন। ম্যাম এই অনেক কবিতা সময় বলে মিলে দাও। প্রশ্নটা আসলে কঠিন ছিল ম্যাম, ওই কঠিন প্রশ্নটা ভাইবাদের সাথে শেয়ার করছিল। এই তো হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর এই যে আমাদের মধ্যে মাহমুদুলের ও যে একটা অ্যান্সার করছিল, ওটা ও মাহমুদুল হচ্ছে কিছু কিছু শেয়ার করে, কিছু কিছু শেয়ার করে না। আর খালেদ হচ্ছে যা পারে তাই লেখে, চোখ কান বন্ধ করে। ভেরি গুড, খুব ভালো। ম্যাম মাহমুদুল কি শেয়ার করে, কি বললেন ম্যাম? মাহমুদুল হয়তো কিছু কিছু অ্যান্সার শেয়ার করে, কিছু কিছু করে না। ম্যাম মাহমুদুল বলে আমি আজকে সুন্দর অ্যান্সার করছি, আমার শিওর ফেল ম্যাম আমি একটা সত্যি কথা বলি, ও আচ্ছা, লাগবে। ক্লাসের আচ্ছা, পোলাপানি ও কথা হচ্ছে- না। আমি বলি শোনেন, মাহমুদুল হচ্ছে তার মানে ওইসব স্টুডেন্ট যে বলবে দোষ কিচ্ছু পড়ি নাই কিন্তু সব নোট করা শেষ, পরীক্ষা খুব খারাপ দিছি বলার পর A+ পায়। ও কি ওই দলের? জি ম্যাম জি ম্যাম ওই ধরনের না, মিস ওই ধরনের না, বাট হচ্ছে ওই মাহমুদুল হাসানকে মেসেজ দিলে এক্সাম টাইমের পরে যে করে। খুবই ভালো, ভেরি গুড মাহমুদুল, কিপ ইট আপ, থ্যাংক ইউ। আমি পজিটিভলি বলতেছি, ভেরি গুড। আইটেরেশনের একটা জোস গল্প আছে আমাদের। কার? আইটেরেশন আইটিরেশন কি? আইটিরেশন কি? এটা আমরা সবাই এই Ma'am, একে একে বুঝিনি। ইটারেশন আচ্ছা কি স্টোরি একটু বলেন তো। ম্যাম এটা বলা যাবে না, এটা অনেক বড় সিক্রেট। আবেশ বল আবেশ দ্রুত, নইলে আজকে অ্যাটেন্ডেন্স কেটে দেবো, দিলাম কেটে। একদমই ইটারেশন লিখছি, ইটারেশন হচ্ছে মেইন ওয়ার্ড, বুঝছেন ম্যাম? পরে আরেকজন ওটা থেকে দেখে লিখতে গিয়ে আইটা জি এর মতো হয়ে গেছে না, পরে এটা পুরা সব কাজে জিটারেশন লাইন দিল সবাই জিটারে। ও আচ্ছা আচ্ছা। কয়েকজন বাদে সবাই ইটারেশন লিখছে। আয়, তো নামই দিয়ে দিছিল জিটারেশন ব্যাচ। জি ম্যাম। গত সেমিস্টারে তার মানে, তাই না? জি ম্যাম। গত সেমিস্টারে বলতে যে গত ও। সেমিস্টারে একদিন সিটিতে স্যার আমাদের বলে কি হ্যাঁ। তোমরা একটু লেখো, আমি বাইরে থেকে একটু আমার কয়েকটা কাজ আছে আমি করে আসতেছি। স্যার এসে সিটির খাতা হ্যাঁ। লিখতেছে, পাশে যেয়ে দেখে যে সবার অবস্থা। আমি তো মনে করেন আমার হচ্ছে বোর্ডে আমি যখন লিখি, আমি ড্রয়িং করতে খুব পছন্দ করি একেবারে ছোট থেকে। বোর্ডেও দেখা যায় আমি বিভিন্ন ড্রয়িং টিক করে, তো ওগুলো ভালো হয়। কিন্তু লেখার ক্ষেত্রে সুন্দর করে লেখা, হ্যাঁ ক্যালিগ্রাফি আমি পারি, কিন্তু কোনো কিছু একটা বোঝানোর সময় বা এক্সাম কপিতে সুন্দর করে লিখতে হবে এটা আমার মাথায় থাকে না। আমার মাথা থেকে রাইট অ্যান্সারটা করতে হবে সময়ের মধ্যে। তো দেখা যায় মাঝে মাঝে কিছু লেখার পরে পোলাপাইন বুঝে না, তাকায় থাকে। তো আমি বলি যে যেরকম করে আঁকা আছে ওরকম করে এঁকে নেন। তো আপনারা তো আমারই ব্যাচ আসলে, তাহলে জিটারেশন এভাবেই ক্রিয়েট হয়েছে, বুঝিস নাই বুঝে এঁকে নে ওরকম করবে। আর 2টা কেস আমার ক্ষেত্রে হয়েছে, বুঝছেন? ম্যাম আগে 3টা কেস। অফলাইন ক্লাস হলে দেখতেন। আমি দেখবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচালে সময় আছে, আপনার এখন অনেক ছোট।
জি ম্যাম, আপনার ক্লাসে ঢুকবেন, ঢুকে দেখবেন ও। ক্লাসের মধ্যে বৃক্ষের লম্বচ্ছেদ আঁকা, গ্রামের দৃশ্য আঁকা। তারপর শোনেন, আমি হচ্ছে প্রথম যখন জয়েন করছি বিবিটিতে, তো তখন আমাদের আইডি কার্ড দেয়নি। হ্যাঁ, আইডি কার্ড দেয়নি, আমি হচ্ছে গিয়ে টিচারদের ইসে ঢুকছি, উপরে যাব, ক্যান্টিনে যাব, লিফটে উঠছি, সাথে সাথে লিফট ম্যান যে এটা টিচারদের, এই এখানে ঢুকছেন, ফ্যাকাল্টিদের এরিয়া। আমি না শুনে লাফ দিয়ে নেমে গেছি ওনার ভয় শুনে, মানে বকা শুনে। তো লাফ দিয়ে নামার পর আমার কাছে মনে হচ্ছে কি রে, আমি তো ফ্যাকাল্টি, আমি লাফ দিয়ে নামলাম কেন? তারপর সাথে গেছি, আবার উঠে যে তখন বলছি যে আমি ফ্যাকাল্টি। ও ম্যাডাম নিউ জয়েন করছেন, বুঝি রে, সরি। আচ্ছা ঠিক আছে, গেল ফার্স্ট কেস। সেকেন্ড কেস, এটা এখন পর্যন্ত হয়, মনে করেন সব অন্যান্য নতুন টিচাররা আসে, আমার তো মোটামুটি অনেক দিন হয়েছে, তো রেগুলার যারা চিনে, নতুন কেউ আসলে তো চিনে না। তো দেখা যায় পরীক্ষার হলে গেলে আইডি কার্ড থাকুক না থাকুক, হুট করে আমাকে একটা খাতা দিবেই লেখার জন্য। আচ্ছা, তো লেখার জন্য পরে বলতে হয় না স্যার আমি ডিউটি দিতে এসেছি, ফ্যাকাল্টি। আচ্ছা, থার্ড কেস যেটা হয়েছে, ইভিনিংরা তো মনে করেন এখন ডে ব্যাচরাই অনেক বড় বড় হয়, ইভিনিং গুলো তো আরো মনে করেন যথেষ্ট সিনিয়র। তো এই সিনিয়র গুলাকে একদিন আমি একা ডিউটিতে করছি, আপনাদের ক্ষেত্রেও বোধহয় এরকম হয়েছিল যে আমি 2 দিন একাই ডিউটি দিচ্ছি আপনাদের ক্ষেত্রে, শুরুর দিকে তাড়াহুড়া রাখছিল অনেক। তো ইভিনিং এর ক্ষেত্রেটা আরো তাড়াহুড়া হয়। তো আমি হচ্ছে চোখ নাক মুখ বন্ধ করে কোশ্চেন দিচ্ছি আর খাতা দিচ্ছি, তো হুট করে একজনকে দিছি, আমি দেখছি উনি যত সিনিয়র, পরবর্তীতে তাকে দেখলাম উনি ইংলিশের ডিন, এবং আমি ওই ডিনকে খাতা দিয়ে দিছি। পরবর্তীতে গড, আমি মানে খুবই এম্বারেসড ফিলিং এ ছিলাম যে আমাকে দিয়ে আলাদা কথা, ডিন মানে বুঝতে পারছেন কত সিনিয়র, ওনাকে আমি খাতা দিয়ে দিছি। পরে আমি বলছি স্যার অ্যাকচুয়ালি কন্ট্রোল করতেছি তো খেয়াল করিনি, এগুলো এক্সামের কিছুই। আর স্টুডেন্টদের সাথে এক্সাম ডিউটিতে এক্সপিরিয়েন্স হচ্ছে যে খালেদ প্রিপোজিশন দেখার জন্য বসেছিল। ম্যাম ওই ডিনটাকে যে খাতা, ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, উনি কি বলবো ম্যাম? কি বলেন? আমাদের সেকেন্ড ম্যাম সেমিস্টারে বললাম যে একজন একজন, আচ্ছা খালেদ বলেন। ম্যাম বললাম যে ওই ডিনকে যে খাতা দিছিলেন, উনি কি ব্রাঞ্চে যে বসেছিল নাকি এটা যে বসেছিল? আরে না, সবাই তো সবাই গেট দিয়ে ঢুকতেছে আর খাতা নিয়ে নিয়ে সিটে যে বসতেছে, তো উনিও মাত্র ঢুকে টেবিলের কাছে এসে দাঁড়ায় আছে। তো আমি মনে করছি খাতা নেওয়ার জন্যই দাঁড়ায় আছে, খাতা নিচ্ছে না কেন? তো খাতা কিন্তু পাশে রাখা, উনি নিচ্ছে না জন্য আমি উনাকে হাতে তুলে হাতে দিছি, খাতা নেন গিয়ে বসেন। এটা ম্যাম কাজের প্রতি মানে এত পরিমাণ ইয়া ছিলেন, কি বলে, লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই। পরীক্ষা যা লিখবেন তাতেই মার্কস পাবেন, এছাড়া কোনো লাভ নাই। এই আবেশ বলেন। ম্যাম সেকেন্ড সেমিস্টারে একদিন হলো আমি এই হলে ঢোকার আগে আলশাডিয়ার ইমনকে বলছি যে তুই চুপচাপ বসে থাকবি, আমার লেখা শেষ হবে, তোকে আমি ফুল খাতা দেখাবো। এখন দুর্ভাগ্যজনকভাবেই হোক বা যেভাবেই হোক, ইমন বসছে হলো ফার্স্ট বেঞ্চে, আর আমি বসছি তার 3-4 রো পাশে মাঝের দিকে। এখন ওর সাথে তো আমি কথা বলছি যে আমি ওকে খাতা দেখাবো, কিভাবে দেখাবো, সুন্দর মতন অ্যান্সার করলাম। ওই হলে গার্ড ছিল, হুমায়রা ম্যাডাম গার্ড ছিলেন। পরে সুন্দর মতন আমি লেখা শেষ করে পিছের দিকে ঘুরে তাসিরেরটা দেখতেছি, ম্যাডাম বোঝে নাই, ভাবতে আমি দেখতেছি, তুলে দিয়ে সুন্দর করে ইমনের পাশে বসাই দিছে। আর কি লাগে? হায় 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 হায়। আরে আচ্ছা, আপনাকে কয়বার করে সিট চেঞ্জ করে আপনি একটু বলেন তো? আবেশ মনে হয় পুরো আধা ঘন্টা পর পর নড়াচড়া করে নাকি পুরা সিটের মধ্যে? আবেশ, ম্যাম কে বলে বলছিস? ম্যাম যদি বাই চান্স আমাদের ভার্সিটি খোলার পর কোনোদিন গার্ডে পড়ে কি অবস্থা হবে চিন্তা করছিস? ম্যাম আপনাদের আপনি সাথে- অফলাইনে গার্ডে পড়লে এরকম করেন না ম্যাম। না আপনি সরে আমি তো গার্ড দিছি। ম্যাম আপনি সরে যেখানে দিবেন দেখবেন আমি ওইখানে কাউকে না কাউকে দেখাচ্ছি। জিনিস আমি দিছেন আপনাকে আপনি আমার টেবিলে বসাবো, আমাকে আমি মিস আপনাকে আপনি আমার টেবিলে বসাবো। আমাকে কয়েকবার রোহান, সরাই দিচ্ছেন আপনি। আপনারা তো পরীক্ষা দেন নাই, আপনারা হচ্ছে মিঠুনের জন্মদিন নিয়ে ব্যস্ত ছিলেন, আপনারা তো পরীক্ষা দেন নাই ওই দিন, তো যেখানেই বসে কি এসে যায়, তাই না? তাতে কি এসে যায় সেটাই। ম্যাম আপনি আপনার টেবিলে বসলে আরেকটা কাহিনী বলি, তাহলে আপনি বুঝবেন যে ওইটা বসে লাভ হবে না। কি করছেন? ম্যাম আমি আর বাতেন দুজন বসছিলাম বহুত দূরে, আমি সুন্দর মতন ছেলের দিকে হাত দিয়ে দিয়ে লিখতেছি, মানে বড় বড় করে হাতের ইশারায় বুঝাচ্ছি, বাতেন ওই ইশারা দেখে সুন্দর মতন নিজের খাতে ফুল অ্যান্সার করে ফেলছে। সিরিয়াসলি ডিউটিতে কে ছিল? ম্যাম একদম ফার্স্ট সেমিস্টারে ছিল এটা, ইংলিশে। আবেশ সরল মনে ম্যামকে সব বলে দিলি, আর জীবন শেষ আমাদের। আরে রোহান, আমি তো জানি সেই ইংলিশে ডিউটিতেই তো আপনাদের ক্লাসে আমি পড়ছিলাম। জিনিস
হ্যাঁ, তো ওইসব কাহিনী তো আমি জানি। আমি তখন হচ্ছে যে ওটা চিনতাম না। সব simple কাহিনী আমি ডিউটি আসলে দেখেছি। এগুলো সব গোপন থাকবে। ডিউটি আসলে ডিপেন্ড করে কতটা করা হবে আমার হাতে কোন বই আছে তার উপর। যদি ভালো কোনো বই থাকে তাহলে মোটামুটি লুজ ডিউটি দিই, যে থাক একটু দেখাশোনা করো। কিন্তু যদি খারাপ টারাপ বই পড়ে তাহলে ডিউটি খুব কড়াকড়ি হয়। আপনার তুমি পছন্দের আপনি তো শুধু কড়াকড়িই করেন, এখন পর্যন্ত দেখলাম না থাক একটু লিখুন। কি করি আপনার পছন্দের বই কোনটা ম্যাম? বুঝিনি আবেশ, একে একে। ম্যাম আপনার পছন্দের বই কোনটা? তাহলে 2-4টা কিনে রেখে দিব, হলে যাওয়ার সময় নিয়ে যাব। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওই পছন্দের বই আমি অলরেডি 15-16 বার পড়ে ফেলছি। দেখি গেস করেন তো, রবীন্দ্রনাথের। ম্যাম রবীন্দ্রনাথের তো কোনো বই জানি না, আমি খালি বাংলা বইয়ে যেসব গল্প ছিল ওই 2-1টা জানি। বাকিরা? শেষের কবিতা। শাবাশ, গুড গেস। শেষের কবিতা অলরেডি সেটা ও ম্যাম নৌকা ডুবিটা পড়ছেন? হ্যাঁ পড়ছি, নৌকাটা আমি পড়ছি। গল্প। ম্যাম মেঘনাথ মহাকাব্য পড়ছেন? কোনটা? ম্যাম মেঘনাথ বধ। না, ওসব কঠিন কঠিন কবিতা আমি পড়ি না। আমি হচ্ছে অথচ ম্যাম আমাদের ম্যাম শরৎচন্দ্র আর বিভূতিভূষণ ভালো, কিন্তু তাদের হচ্ছে লেখার ভাষা খুব কঠিন। হ্যাঁ বলেন। বিভূতিভূষণের আমাদের এটা পড়া খুব টাফ। হুম, বিভূতিভূষণ টাফ। কে জানি কি বলছিল মাঝখানে? ম্যাম আমাদের কলেজে যে বাংলা টিচার ছিল উনি মেঘনাথ কাব্য পড়ায় আমাদের ফার্স্ট ইয়ার শেষ করছে। বাহ, যদি মর্মার্থ বোঝাতে পারে তাহলে সেটা অসাধারণ বিষয় ছিল, কিন্তু যদি মর্মার্থ না বোঝেন তাহলে শুধু শুধু কষ্ট করছেন। হুম, ম্যাম আপনি যদি পড়তে পড়তে আপনার দাঁত না ভেঙে যায় তাহলে আপনি কবিতা বুঝবেন শিওর। সেটাই। আমার হচ্ছে কবিতার প্রতি ঝোঁক কম, তবে এই মিলে শেষের কবিতা যেহেতু গল্প কবিতা, সেটা ভালো লাগছে। তো ওটা বাদে মোটামুটি রিসেন্টলি ম্যাক্সিমাম ভালো লাগে না। আমার হুমায়ুন ভালো লাগে না, হুমায়ুন অনেকে ফ্যান থাকে। জাফর ইকবালও ভালো লাগে না। পুরাতন লেখা টেখা মোটামুটি পড়ি, পারি আর কি। যারা একটু বই কম পড়ে এরা হচ্ছে হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল মনে করে এরাই রাইটার, এদের বই পড়ে। আর যারা একটু ঘাটাঘাটি করে এইগুলো নিয়ে তারা মানে চুজ করবে না ওনাদেরকে। লেখাটা একদম ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক। কিন্তু আমার কাছে মনে হয় কি, এই ভালো লেখা আর খারাপ লেখার মধ্যে ডিফারেন্স, খারাপ অথবা এভারেজ লেখার মধ্যে ডিফারেন্সটা বোঝার জন্য হুমায়ুন 2-1টা পড়া দরকার পুরোনো বইগুলো। তাহলে মানুষ পড়ে হুমায়ুনের। জি জোবায়ের ম্যাম বলতেছে হিমু আর মিসির আলীর গুলো পড়ার দরকার নেই, বাকিগুলো না পড়লে চলে। সেটাই। হিমু মিসির আলী হচ্ছে যাই হোক কিছুটা অন্যকে নিয়ে চিন্তা ভাবনা। দ্যাট মিন্স এই যে হিমু সমগ্র মানে 1-2 যাই হোক বাংলাদেশে ভাইরাল না হলে মানুষ এত পড়তো না। হ্যাঁ, আবার কোথাও নেই এটার কথা যদি বলি, পড়ে না, বাট ভাইরালের কারণেই একটু পড়ে দেখতে চাই। হ্যাঁ বই আছে এগুলো পড়া উচিত। ম্যাম আমি লাস্ট বই মেলায় গিয়ে ড্যান ব্রাউনের বই খুঁজে পাই না। বই মেলা ম্যাম কত কষ্ট লাগছে। আর ইসে খুঁজে পেতে পারেন, বেঙ্গল বই খুঁজেন, ওখানে পেতে পারেন, কালেকশন ভালো। বলছি ম্যাম, বাট বই মেলা ড্যান ব্রাউনের বই নেই ম্যাম, খুব কষ্ট পাইছি আমি। ড্যান ব্রাউনের লেখা ভালো। পলো কোয়েলোর লেখা পড়ছেন, দি অ্যালকেমিস্ট? ম্যাম পড়ছি, এই বইটাও দারুণ, খুব সুন্দর বই। এটা পড়ছি, এগুলো পড়ছি। সেটাই, এই ফেমাস কিছু বই পড়তে পারলে মিনিমাম মাথা ফ্রেশ থাকে। এই উইকটা যদি মনে করেন আমার উপর খুব প্রেশার গেছে। কালকে জানেন ক্লাস শুরু করেছি 10টা থেকে, শেষ হচ্ছে রাত 9টায়। একেবারে মাঝখানে 1 ঘন্টা জাস্ট ব্রেক ছিল, কন্টিনিউয়াস চলছে। সো প্রচুর প্রেশার গেছে এই কদিন। আপনাদের উপর দিয়ে প্রেশার গেছে, আমাদের উপর দিয়ে প্রেশার গেছে আর কি। তো জি আমার প্রশ্নটা এইখানে, আপনি এই যে ক্লাসের মধ্যে ধরেন আমরা তো ক্লাস করি, ক্লাসের সময় কথা বলি, দেখা যায় যে 2 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট আপনি একটানা কনস্ট্যান্ট কথা বলেই যান। এটা তো আপনাকে অ্যাজ এ টিচার হিসেবে বলাই লাগে। তো কি করে আপনি এটা রিকভার করেন? সাধারণত 10 ঘন্টা একটা মানুষ যদি কথা বলে তার ব্রেন কি ঠিক থাকে? বিশেষ করে আমি যদি 4-5 ঘন্টা কথা বলি আমার 2-3 ঘন্টা 10 ঘন্টা 5 ঘন্টা ঘুমানো লাগে। সেই ক্ষেত্রে আপনি কি করেন যে আপনি নিজেকে ঠিক রাখেন? এই প্রথম বিষয় হচ্ছে এখন তো বইয়ের উপরে চালাচ্ছি।
এমনি নর্মাল অন্যান্য সময় হলে প্রতি নভেম্বর ডিসেম্বরে দেখা যায় আমরা সেন্ট মার্টিন বা কক্সবাজার একটা ট্যুর দেই। এই রিফ্রেশমেন্ট ট্যুরটা না আপনাকে অনেকদিন ব্যাকআপ দিবে, অনেকদিন। আর থার্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট কেস হচ্ছে আপনাদের প্রতিটা ক্লাসের পেছনে কিন্তু আমি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করি। এই কাউন্টার পরে সেটার জন্য কালকে 1 ঘন্টা পড়াশোনা করছি। তো আমার যখন মূল উদ্দেশ্য থাকবে আপনাদেরকে এটা প্রপারলি ডেলিভার করতে হবে, তো তখন কিন্তু বলাটা স্ট্রেসের চেয়ে বেশি গুরুত্ব থাকে যে আমি প্রপারলি ডেলিভার করতে পারতেছি কিনা, সার্ভ করতে পারতেছি কিনা। তো তখন স্ট্রেসটা কিছুটা কমে আসে। আর ফাইনালি রাত 9টার পরে যখন ক্লাস নিয়েছি, ফাইনালি একটা কাপিল শর্মা শো দেখছি, তারপরে ঘুমাইছি। আর কোনো স্ট্রেস ছিল না। 1 ঘন্টা কালে আপনাদের পরে পড়ছি, শেষ। একজন একইভাবে করে। কেউ সবচেয়ে পজিটিভ হচ্ছে আমাদের মুসলমানদের জন্য নামাজ কালাম পড়লে খুবই সুন্দর করে মাথাটা কি বলবো একটা বিন্দুতে মিলে যায়, চিন্তা ভাবনা স্ট্রেস সব একটা পয়েন্টে চলে আসে। কিন্তু যদি সেখানে মনোযোগ না পড়তে পারে তাহলে সেটা একটা পয়েন্টে আসে না, ডিস্ট্রেসড হয়ে যায়, অনেক স্ট্রেস বেড়ে হয়ে যায়। আচ্ছা, তো মূল আফসোস হচ্ছে এখন পর্যন্ত, আগামীতে ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে হয়তো সুযোগ পেতে পারি, কিন্তু এই একটা সেমিস্টার নিলাম, অনেকগুলো বাচ্চাকেই সামনাসামনি দেখি নাই, জাস্ট ভার্চুয়ালি ক্লাস নিছি। তো আই হোপ আমি হচ্ছে অফলাইনে গিয়ে ক্লাস পাই আর না পাই, ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন দেখা করে আসবো। আর যদি না যাই আপনারা অবশ্যই 310 ম্যামের সাথে এসে দেখা করে যাবেন। ফার্স্ট থিংস। সেকেন্ড কথা হচ্ছে এ প্লাস যারা পাবে, এ প্লাস যারা পাবে তাদের জন্য চকলেট বরাদ্দ, অবশ্যই আমার কাছ থেকে এসে চকলেট নিয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 3, প্রশ্ন কবে হবে পরীক্ষা? 12 ঘন্টা, প্রশ্ন অনেক কঠিন হয়েছে। আমরা অ্যাকচুয়ালি অফলাইনের চেয়ে গত সেমিস্টারে অনলাইনে কিন্তু অনেক ভালো রেজাল্ট করছি। অনেক ভালো বলতে এরকম বোঝাচ্ছি, যারা এ প্লাস তারা তো এ প্লাসে ছিল, যারা সাধারণত এভারেজ তাদের মধ্যে অনেকে এ প্লাস পেয়েছি আমরা। তো সেখানে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গিয়েছিল। সেখান থেকে যখন গত মিডে অনেক কঠিন প্রশ্ন দেখেছি এবং দেখছি যে অফলাইনের চেয়েও নাম্বার কমে গেছে, তখন আমাদের মধ্যে অনেকের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, আমি আর পারবো না, হায় হায় পরীক্ষা কি করবো, প্রশ্ন তো অনেক কঠিন হবে, একটা ভয় আমাদের সম্বন্ধে ঢুকে গেছে অলরেডি। এবং এটার সাথে সাথে হচ্ছে যে এই যে এখন আরো এত সিডিটিটি গেছে, অনেকটা স্ট্রেসের মধ্যে দিয়ে আছেন। সবকিছু মূলে হচ্ছে আগে মাথা ঠান্ডা করতে হবে, প্রশ্ন আগে বুঝতে হবে। হ্যাঁ, মিডের চেয়ে প্রশ্ন, আমি যদি আবারও বলি, আমার প্রশ্ন এরকম হবে যে আপনাকে বুঝে অ্যান্সার করতে হবে। যদি টপিক বুঝেন, প্রশ্ন যদি বুঝেন, অ্যান্সার খুবই সহজ। আপনাদের এর আগে যেরকম হয়েছিল এক্সএসসি টু বিসিডি টাইম পড়েনি, ওরকম কেসগুলি থাকবে না, বা প্রশ্ন বুঝেনি সেরকম কেস থাকবে না। তবে এটা এনশিওর করতে পারছি প্রত্যেকের অ্যান্সার ডিফারেন্ট হবে। যদি থিমটা না বুঝেন তাহলে অ্যান্সার করতে পারবেন না। যদি প্রশ্ন বুঝেন, পুরো 40 পাওয়ার মতোই প্রশ্ন করানো হয়েছে। সেজন্য প্রশ্ন 1 বার না 2 বার না, ঠান্ডা মাথায় 5 বার পড়বেন, ঠিক আছে? পড়ে কি কি চাইছে, বাংলায় 3 বার পড়বেন, ইংরেজিতে 2 বার পড়বেন। পড়া পরবর্তীতে তারপর দেখবেন কোন টপিকের সাথে ম্যাচ করছে, ইনপুট আউটপুট কি, তারপর পরবর্তীতে আপনারা অ্যান্সার করা শুরু করবেন, ঠিক আছে? যেহেতু সাপ্লি এবং সাপ্লি না, মানে যেহেতু অলরেডি অনলাইন এবং কোভিড সিচুয়েশন, কোনোভাবে কেউ সাপ্লিতে যাবেন না প্লিজ। যেভাবেই হোক 12 ঘন্টা যদি সময় ডিক্লেয়ার করে, তার মধ্যে সবাই 100% পরীক্ষা দিবেন, সাপ্লির দিকে কেউ যেন না। আমার পরীক্ষার ক্ষেত্রে আপনারা জানেন, অ্যাজ ইউজুয়াল পরীক্ষা যেদিন শিডিউল দিবে সেটা যেদিনই হোক, যদি অনলাইনেই হয়, আই গেস অফলাইনে হবে না, তাহলে পরীক্ষার ঠিক 10 মিনিট আগে আমাদের রেগুলার লিঙ্কে প্লিজ সবাই জয়েন দিবে। তাহলে প্রশ্নে কোথায় ভুল বা কোনটা বুঝতেছেন না সেটাকে আমি প্রপারলি বুঝিয়ে দিতে পারবো। ওখানে কিন্তু প্রশ্ন অর্ধেক বোঝা হয়ে যায় যদি জয়েন করেন। তো প্লিজ সেটা কেউ মিস করবেন না। মাথা ঠান্ডা রেখে, লাইক 12 ঘন্টা হোক, কোশ্চেন যত কঠিনই হোক, সব মিলে মূল কথা কি, আমাকে অ্যান্সার করতেই হবে। যেহেতু অ্যান্সার করতে হবে, ঠান্ডা মাথায় লিখবেন। আর ডি সাবজেক্টটা এমন, আপনার থিওরি যেহেতু নাই, আপনি যদি রাইট অ্যান্সার করেন ফুল মার্কস, রং অ্যান্সার করলে কিছু পার্শিয়াল দেওয়া হয়। গতবারও কপিতে আমি দিয়েছি, কিন্তু এবার কিন্তু একটু খেয়াল রাখবেন, যেহেতু বললাম সবার অ্যান্সার ডিফারেন্ট হবে, তার মানে কপি সুযোগ নাই। প্রশ্ন বুঝে তারপর অ্যান্সার করবেন। কার কি কমেন্টস আছে সেটা বলেন এই বিষয়গুলিতে। দয়া দক্ষিণার দৃষ্টিতে দেখবেন তারপরেও। আমি এটাই আশা করতেছিলাম রোহান, একদম রাইট। মানে এই যে এখন যেভাবে কথা বললেন, এইভাবে রাগ করে খাতা দেখেন না।
আমি রাগ করে খাতা দেখি না, সত্যি রাগ করে দেখি না। রাগ করে কেন খাতা দেখবো আমি? আর আপনাদের ভেতর ওদিন রাগটা কিন্তু বেসিক্যালি জোবাইয়ের উপর রাগ, আমি তাও বলবো না। আমার কাছে মূল বিষয়টা কি লাগছিল কি, আমি যদি সেদিনটা নিয়ে একটু কথা বলি, একটা বেয়াদব বাচ্চার একটা ভালো বাচ্চার মধ্যে, একটা বেয়াদব বাচ্চা একটা ভালো বাচ্চার মধ্যে কি বেয়াদবি করলে বেশি খারাপ লাগবে? ভালো বাচ্চাটা, কারণ বেয়াদব তো বেয়াদবি। তো আপনাদের ব্যাচের কিন্তু আমি যথেষ্ট সুনাম শুনেছি এবং আমিও দেখেছি আপনারা ট্রুলি পজিটিভ। আমার এবার যে 4টা ব্যাচের মধ্যে ক্লাস নিয়েছি তার মধ্যে আপনারা সবচেয়ে বেশি এনার্জেটিক, পজিটিভলি সেম। তো তার মধ্যে আপনারা বেয়াদবি করেছেন তাও বলিনি। এই যে আমি বললাম আমি আমি অনেক স্ট্রেসে ছিলাম যে আপনাদের অনেক সিলেবাস বাকি, কিভাবে পড়াবো। তখন যখন দেখেছি 15 মিনিটেও মাত্র 6 জন জয়েন করেছে বা 9 জন, তাও কেউ কথা বলছে না, তখন আমার কাছে অনেক খারাপ লাগছে বিষয়টা। হ্যাঁ, যে কারণে আমিও আপনাদেরকে নিয়ে টেনশনে ছিলাম। তো হুট করে ম্যাডামও যদি স্ট্রেস ছিল, আমার কাছে খুব খারাপ লেগেছিল। ওখান থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমাদের সবার মাঝে। তো যাই হোক, ওইটা কিন্তু ওইখানেই শেষ। পরবর্তী কোশ্চেন করা বা খাতা দেখার মধ্যে কোথাও তো রিফ্লেকশন ছিল না, কখনো থাকে না আমার প্রফেশনাল লাইফে। তো এই কথা হচ্ছে যে আমি মার্কস তখনই দিতে পারবো যখন আপনারা ঠিক করে লিখবেন। আমাকে সেইটা যদি আপনারা অ্যালাউ করেন, সেভাবে যদি খাতা লিখেন, ফুল মার্কস আপনারাই পাবেন। আমার তো কিডনি না মার্কস, তাই না? আর আপনার তো পৈতৃক সম্পত্তি না। সেটাই, আমার তো কিডনি না, পৈতৃক সম্পত্তি কি, আমার সম্পত্তির কথা বলতেছি আমি, ঠিক আছে? আর মিস আরেকটা মার্কেটে বিষয় হচ্ছে কিডনির দাম কম এখন। কিসে কিডনির দাম? আইফোনের দাম কমে গেছে তার মানে নাকি? ম্যাম আইফোনের দাম বেড়ে যায়, কিডনির দাম কমে গেছে। ম্যাম কিডনির বাজার ভালো না। ম্যাম একটা নাটক দেখছিলাম, ওই বেস্ট হবে আইফোন মিস কিনতে হবে। করোনাতে কিডনি আর কেউ কিনে না, এখন প্লাজমা কেনে। তো এখন প্লাজমা কিনে আর ফুসফুস, যেহেতু ফুসফুস ট্রান্সপ্লান্ট। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে এই আমাদের মধ্যে, আমি আই গেস আপনাদের মধ্যে টেন্ডেন্সি নাই, তবে বেশ কিছু বাচ্চা কাচ্চার মধ্যে টেন্ডেন্সি থাকে। মানে কি, মনে করেন সেমিস্টার শুরু হয়েছে, সে টিচারের ফেসবুকে জয়েন করে ছবি টবিতে সব লাইক দিবে, ইচ্ছা মতো তেলমারা কমেন্ট দিবে, আশা করে ফুল মার্কস দিচ্ছে। তো আমি এই সুযোগটা না দেওয়ার জন্যই সেমিস্টারের শুরুতে কাউকে আমার এফবি বা সোশ্যাল কোনো মিডিয়াতে অ্যাড করি না। তো সেমিস্টার যখন শেষ, তখন অবশ্যই আপনারা যারা আমার কাছে আসবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম, আমি সবাইকে আমার সাথে অ্যাড করবো, ঠিক আছে? অনেকে মনে করতে পারে আরে ম্যাডামের অ্যাটিটিউড অ্যাড দিছি, রেডি করে দিছি, ম্যাডাম জয়েন অ্যাড দেয় নেই, সেটার জন্য বললাম। ম্যাম আমার কি যেন ভুলে দিয়েছেন? মিস একটা কথা না, বলি, টু বি অনেস্ট, আমাদের ব্যাচ হ্যাঁ, বলেন। এরকম কেউ নাই। মানে আমি এইটা জানি, আমি সেজন্যই বলেছি যে আপনাদের মধ্যে হয়তো নাই, তবে নরমালি থাকে। আচ্ছা, আর জোবারেরটা ভুলে দেয়নি। জোবারের বিষয়টা নিয়ে আসলে আমারও তখন খুব খারাপ লাগতেছিল যে আপনি একটা খুব স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো তখন আপডেটস গুলি জানার জন্য আপনাকে অ্যাড দিয়ে, ঠিক আছে জোবাইর? এবং জি, ম্যাম। ওখান থেকে যা জানছি এই আসলে পিছিয়ে। আচ্ছা, আপনাদের 3 ভাই বোনের মধ্যে আপনি সবচেয়ে বেশি মারামারি করেন নাকি? না ম্যাম, আমি তো মারামারি করি না। ম্যাম মারামারি করে বলতে ম্যাম সবাইকে, মানে ভার্সিটিতে আসলে কেউ শান্তিতে থাকতে পারে না। হ্যাঁ, কেন কি করে না ম্যাম, মাস্তানি এটা করে? না। ও শুধু পিঞ্চ করে মিস, কেমন জানো? সময় ওই নখ আছে একটা, পিঞ্চ করে খালি। হ্যাঁ, কিরকম? যার ও সব ভুল করতাম। ম্যাম ধরেন আপনি ওর পাশ আমি থেকে কোলাকুলি করলে একটা চাপ দিই ম্যাম, আর কিছু করি না। না ম্যাম, আরো অনেক কিছুই করে। যেমন ধরেন ঘাটটা ধরে একটা ধাক্কা দিল, পাশ দিয়ে যাওয়ার সময় একটা সবাইকে থ্রেট দেয়, এই তোরে মাইরা ফেলাবো, খায়া ফেলাবো। তারপরে ম্যাম বুঝছেন কি? বকা দেয়, যেটা শোনা যায় না, শুধু ও মুখটা নাড়ায় দূর থেকে, কিন্তু ওই ফুট নাড়ান থেকে বোঝা যায় যে ও কি বলতে। ও আচ্ছা, লিপসিং করে আপনাকে গেস করে নিতে হবে কি বকা দিচ্ছে। হ্যাঁ, পর্যন্ত ঠিক ছিলাম, সত্য বলছি, এখন সবাই বানায় বানায় বলে। জি না ম্যাম। না এটা সত্য। তোমার ওকে, সো গুড লাক। আপনাদের বোধহয় নেক্সট ক্লাসের সময় হয়ে গিয়েছে, আস্তে আস্তে করে ক্লাসে জয়েন করেন, সবাই ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। এবং যদি রিভিউ ক্লাসের প্রয়োজন হয়, প্লিজ আবেশ আমার সাথে একটু কন্ট্যাক্ট করেন, আমি আর রিভিউ ক্লাস নিব। সো রিভিউ ক্লাসের আগে যেহেতু আমরা কিছু সময় পাচ্ছি, যদি সত্যি এক্সাম পিছায়, ইন দ্যাট কেস একটু চ্যাপ্টারগুলোকে টিউনিং করেন, কি কি আছে, কোন বিষয়টা ম্যাডাম পড়েছে কিন্তু আমাদের কনফিউশন আছে, আরেকবার বললে ভালো হয়, রেকর্ডিংও বোঝা যাচ্ছে না। ইন দ্যাট কেস আমাকে একটা নক দিন, আমরা একটা রিভিউ ক্লাসের অ্যারেঞ্জ করবো, ঠিক আছে? মিস এক্সাম যদি পিছায় তাহলে কি আবার নতুন করে ক্লাস হবে? আমি জানি না, আমি আর ক্লাস নিতে চাই না।
না, মূল কথা হচ্ছে সিলেবাস তো শেষ, নতুন করে ক্লাস হওয়ার কথা না। তো ওইটাই যদি কারো সিটিডিটি বাকি থাকে বা রিভিউ ক্লাসের প্রয়োজন হয়, খুব সুন্দর সেগুলোকে কন্টিনিউ করা হবে। আমরা বেসিক্যালি কিছুই জানি না বিষয়, যদি জানতাম আমি কিছু অ্যাটলিস্ট জানতে পারতাম, ক্লাস হবে নাকি পরীক্ষা হবে কিছুই জানি না। আমার বড় Ma'am, কিছু বলতেছে না জন্য সব সমস্যা। দেখা গেল যে পরীক্ষা যদি 22 তারিখে শুরু হয়, তো সেক্ষেত্রে তো ম্যাম আপনার ক্লাস অনেকগুলা পাওয়া যায়, তো 2-3টা ক্লাস যদি ম্যাম নিতেন, ক্লাসের কয়েকটা একটু মানে বুঝি নাই, এগুলা নিলে আগের ক্লাসে একদম সব অবশ্যই নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। 2-3টা ক্লাস অথবা একদিনে আমি 2 ঘন্টা ক্লাস নিলাম, এরকম নেওয়া যাবে। আপনি খালি সাব টপিক গুলিকে বের করে আপনি মেল করেন অথবা আবেশের মাধ্যমে আমাকে একটু জানেন, আমরা ক্লাস অ্যারেঞ্জ